আওয়ামী লীগ সরকারের আমলে সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। সংসদে প্রধানমন্ত্রী বললেন, বিএনপির সময় নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ। জনপ্রিয়তা যাচাইয়ে বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান আওয়ামী লীগ নেতাদের। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতাদের। নির্বাচনী সভা সমাবেশ আর প্রচারণায় মুখর রাজধানী সিলেট ও রাজশাহী। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি, দল বা ব্যক্তি নয়, ভোটারদের বিবেচনায় নগর এবং আসন্ন 3 সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারছেন না সংসদ সদস্যরা, জানালো ইসি। বিজিবি মোতায়েনের পরিকল্পনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদে সম্প্রচার করছে নির্বাচন সংবাদ। প্রতিদিন রাত 8টায় থাকছে আয়োজন। এতে নির্বাচনী খবরের পাশাপাশি থাকছে জাতীয় সংসদের আসন ভিত্তিক ভোট সংবাদ। আজ থাকছে ঢাকা 2 আসন নিয়ে নির্বাচনী সংবাদে আপনাদের সঙ্গে আছে ডাক্তার রুবাইয়া। বর্তমান সরকারের অধীনে সিটি নির্বাচন ও উপনির্বাচন সহ 6,000-এর বেশি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সব নির্বাচন নিয়ে বুধবার 10ম জাতীয় সংসদের বাজেট অধিবেশনের পর্বে তিনি বক্তব্য রাখেন। বেগম খালেদা জিয়ার সাজা আইনের সাজা আইনে সরকারের হস্তক্ষেপ নেই বলেও জানান প্রধানমন্ত্রী। 6,000 উপর ইলেকশন হয়েছে, স্থানীয় সরকার থেকে নিয়ে শুরু করে নির্বাচন পর্যন্ত কেউ তেমন কোন ইলেকশন নিয়ে করতে পারে নাই। আমলে আমি জানি 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা, 2001 সালে নির্বাচন, 2006 সালে নির্বাচন করার প্রক্রিয়া শুরু করেছিল। তখন ভোটার বিল ইলেকশন করে তারা নির্বাচিত ঘোষণাও দিয়ে একজন নারী হওয়া সত্ত্বেও অর্থ আত্মসাৎ করা এটা কোনো চিন্তা করা আমরা তো রাজনৈতিকভাবে অ্যারেস্ট করিনি, যত মামলাটা 10টা বছর চলেছে। সে 10 বছর মামলা চালানো সমস্ত আইনজীবী ব্যবস্থা প্রমাণ করতে পারলো না যে তিনি নির্দোষ। জনপ্রিয়তা যাচাইয়ে বিএনপিকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সকালে রাজধানীর তিনি একে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কিনা তা অক্টোবরে জাতীয় নির্বাচনের পর বোঝা যাবে বলেও মন্তব্য করেন তিনি। সরকার জনবিচ্ছিন্ন কি জনসমর্থন তার প্রমাণ সাম্প্রতিক সিটি সামনে তিনটি সিটি নির্বাচনে প্রমাণ জনবিচ্ছিন্ন আমরা খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন দেশে এ কথা অনেক অক্টোবরে ইলেকশন কমিশন শিডিউল ডিক্লেয়ার তখন দেখা যাবে যে এই কথার মানে কি। বিএনপি আন্দোলনের নামে করলে তার পরিণতি ভালো হবে না বলে আত্মসায় রয়েছেন খাদ্যের ইসলাম। বিকেলে সাভারের আমিন বাজারে বন্ধুবরণ সভায় বক্তব্য সময় জাতীয় নির্বাচনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, আওয়ামী লীগ কারোর সঙ্গে নির্বাচনে না এলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ এগিয়ে যাচ্ছে। আমরা আজকে উন্নয়নশীল স্বপ্ন দেখছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বিএনপি কোনো সময় এগুলো করে না। তারা লুটপাট করছে তারা দেশটাকে ধ্বংস করা যায় সেই ষড়যন্ত্র আন্দোলন তাদের কর্মসূচি কোনো নির্বাচনে না যদি আসলে অস্তিত্ব মিলন হবে তাদেরকে তোষামত করে নির্বাচন আন্দোলন করে মানুষকে জিম্মি করেন, মানুষ করে হত্যা করেন, তাহলে
আমরা পাই না। আমরা কিন্তু জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ বাংলাদেশের মানুষ সুন্দর ভবিষ্যতের স্বপ্ন থেকে চুরমার করে দিলে তা মানুষ চায় না। এদিকে বিএনপি মহাসচিব মির্জা বলেছেন আলমগীর বলেছেন বিএনপি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে ষড়যন্ত্র করছে। আমাদের রাজধানী নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা 11 দিন ধরে বেগম জিয়ার সঙ্গে আত্মীয় স্বজনদের দেখা করতে দেওয়া হচ্ছে না। গত প্রায় 11 দিন যাবত দেশের খালেদা জিয়াকে তার স্বজন বাবু বান্ধব কারোর সঙ্গে দেখা করে দেওয়া করে প্রকৃত অধিকার লঙ্ঘন করছে সংবিধান নতুন করে তার বিভিন্ন রকম মামলা একটাই উদ্দেশ্য বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে তার সুচিকিৎসার জন্য তাকে মুক্তি দিয়ে পরিবেশ তৈরি করুন যাতে করে মানুষ গণতন্ত্রে ফিরে আসতে পারে। সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে স্থানীয় সংসদ সদস্যরা প্রচারণায় সুযোগ পেলেও বিএনপির ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রফিক বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন নির্বাচন কমিশনের কাছে বিএনপির প্রার্থীর অভিযোগের কোনো দাম নেই। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গাড়িতে ফ্ল্যাগ উড়িয়ে আবুল হাসনাত আব্দুল্লাহ সার্কিট হাউস বরিশাল বিভিন্ন প্রতিষ্ঠানে নৌকা প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাদের শেষের মেয়র প্রার্থী মুজিবুর রহমান সারওয়ার প্রচার মিছিল বের করলে সেই মিছিলে পুলিশ বাধা দিচ্ছে। নির্বাচন কমিশন প্রাণহীন পাথরের নির্বিকার বসে আছে। তাদের কাছে বিরোধী দলের প্রার্থীর অভিযোগের কোনো মূল্য নেই। রাজশাহী, সিলেট ও বরিশাল এই তিন সিটির পথে এখন সভা সমাবেশ আর সকাল থেকে মেয়র আর কাউন্সিলর প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোটের জন্য দিচ্ছেন নানা আশ্বাস আর প্রতিশ্রুতি। তবে অভিযোগ, পাল্টা অভিযোগ আর ভোটারদের নানা সমস্যাই এখন আলোচনার মুখ্য বিষয়। বুধবার সকালে নগরীর 11 নম্বর ওয়ার্ডের আরডিএ মার্কেট এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন। এ সময় বেকার তরুণদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে 1 নম্বর ওয়ার্ডের কাঁঠালবাড়িয়া এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপি প্রার্থী। আমরা এখনো নিরাপদ বোধ করছি না। তাদের নেতাকর্মীরা আমাদের পোস্টার, প্লাকেট এবং বিভিন্ন রকম হয়রানি করছে এবং নির্যাতন করার প্রক্রিয়া করছে। প্রতীক বরাদ্দের পর থেকে আমরা আমাদের পোস্টার বা বিলবোর্ড বা ব্যানার এগুলো লাগিয়েছি। প্রচুর জায়গা আছে, তারা লাগাতেই পারে। এটি শুধুমাত্র একটা অভিযোগ দিতে হয় তাই দেওয়া। সিলেট নগরীর রিকাবি বাজারের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সুজন আয়োজিত অনুষ্ঠানে জনগণের মুখোমুখি হন মেয়র প্রার্থীরা। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী ছাড়াও অন্য দলের মেয়র প্রার্থীরাও অংশ নেন। এ সময় জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। অনুষ্ঠান শেষে কর্মী সমর্থকদের নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণায় নামেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান। এর আগে কোর্ট পয়েন্ট এলাকায় প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। প্রতিশ্রুতি বিগত নির্বাচনে যে আমি ইশতেহার দিয়েছিলাম সেই ইশতেহারে যে অসম্পূর্ণ কাজগুলো সেটা সম্পূর্ণ করা। জলাবদ্ধতা, বিশুদ্ধ খাবার পানি এবং আরেকটা হচ্ছে যানজট। এই তিনটি বিষয়কে স্থায়ীভাবে কিভাবে সমাধান করা যায় তার লক্ষ্যে আমরা চেষ্টা করব। এদিকে বরিশালেও জমজমাট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। বুধবার সকালে প্রচারণায় নামেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। অন্যদিকে নগরীর জেলখানা মোড় থেকে গণসংযোগ শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। স্লোগান দেওয়া যাবে না, মিছিল করা যাবে না, অথচ আমাদের পাশ থেকেই আমরা দেখলাম লয়ার্সদের আওয়ামী লীগের একটা মিছিল যাচ্ছে। আমাদের প্রতি আচরণবিধির কথা বলছে, কিন্তু সরকারি দলকে সেই আচরণবিধির কথা বলছে না। জাতীয় নির্বাচন সামনে 3 মাস পরে। এই নির্বাচনে বিজয়ী বা হওয়া বা এটা বড় কথা না, আমাদের জাতীয় নির্বাচন। তো নিশ্চয়ই আমরা চাবো না যে আমাদের জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। নেতারা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, যোগ্য প্রার্থীকে নগর পিতা নির্বাচিত করতে চান তারা। উন্নয়নের কাজে যে এগিয়ে আসবে তাকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। আমরা চাই যে একটা ভালো লোক আসুক, আমাদের ব্যবসা বাণিজ্যের উন্নত হোক, যাকে যে উন্নয়ন হবে তাকে আমরা সমর্থন করব। গত 13 জুন রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী 30 জুলাই অনুষ্ঠিত হবে এই 3 সিটি কর্পোরেশনের নির্বাচন।
মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। তিন সিটি নির্বাচনের প্রচারে অংশ নিতে পারছেন না সংসদ সদস্যরা। কমিশন বলছে শিগগিরই প্রস্তাবিত আচরণবিধির গ্যাজেট প্রকাশের সম্ভাবনা না থাকায় প্রচারণার সুযোগ পাচ্ছেন না এমপিরা। এদিকে রাজশাহী সিটিতে 15, বরিশালে 15 ও সিলেটে 14 প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা সহ 3 সিটি নির্বাচন ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আইন শৃঙ্খলা রক্ষা বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসাইন। সিটি নির্বাচনের প্রচারে এমপিদের অংশগ্রহণের সুযোগ রেখে 24 মে আচরণবিধিতে সংশোধনী এনেছিল নির্বাচন কমিশন। এরপর থেকেই শুরু হয় বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন একজন নির্বাচন কমিশনারও। উনি বলেছেন এটা উচিত, আমরা বলেছি না উচিত না। সর্বশেষ অনুষ্ঠিত গাজীপুর সিটিতে না পারলেও আসন্ন 3 সিটির প্রচারণায় অংশ নিচ্ছেন এমপিরা, এমন ইঙ্গিত ছিল অনেকটাই পরিষ্কার। কিন্তু নানা টানাপোড়েনে আটকে যায় প্রস্তাবিত আচরণবিধির গ্যাজেট প্রকাশ। তাই এই 3 সিটির প্রচারণায় এমপিরা অংশ নিতে পারছেন না। এবার বিষয়টি স্পষ্ট করলেন কমিশন সচিব। আচরণবিধি বর্তমানে যেটা আছে সেটাই কিন্তু পরবর্তী 3টি নির্বাচন, যে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে ওখানে এটা বলবৎ থাকবে। বিদ্যমান যে আচরণ বিধিমালা আছে ওখানে মাননীয় সংসদ সদস্যরা নির্বাচনে প্রচারণা অংশগ্রহণ করতে পারবেন না। 3 সিটি নির্বাচনকে ঘিরে ওয়ার্ডের সংখ্যা অনুসারে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। এই পরিকল্পনায় থাকছে সর্বমোট 44 প্লাটুন বিজিবি, 87টি র্যাবের টিম, পুলিশ আনসার এপিবিএন এর 29টি স্ট্রাইকিং ও 87টি মোবাইল ফোর্স। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 24 এবং সাধারণ কেন্দ্রে রাখা হবে পুলিশ ও আনসারের 22 জন সদস্য। রাজশাহী সিটি কর্পোরেশনে মোবাইল ফোর্স থাকবে 30টি প্রস্তাব আমরা দিয়েছি, স্ট্রাইকিং ফোর্স 10টি এবং র্যাব থাকবে 30টি দল এবং বিজিবি থাকবে 15 প্লাটুন। একইভাবে বরিশাল এবং সিলেট কর্পোরেশনও এই ধরনের আমরা প্রস্তাব দিয়েছি। আচরণবিধির তদারকিতে বৃহস্পতিবার থেকেই 23 দিনের জন্য 3 সিটির নির্বাচনী এলাকায় মাঠে নেমেছেন মোট 29 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে আরও 87 জন নির্বাহী এবং 29 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বরিশাল নগরী জুড়ে বইছে সিটি নির্বাচনী উত্তাপ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীরা চালাচ্ছেন প্রচারণা, আর ভোটাররা করছেন নানা হিসেব নিকেশ। বসে নেই সুশীল সমাজও। সিটি নির্বাচন নিয়ে নগরের বিভিন্ন শ্রেণীর মানুষের ভাবনার খবর জানাতে কালীবাড়ি রোডে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপল, আপনাকে ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন, আসলে কিন্তু বরিশাল নগরীতে জমজমাট হয়ে উঠেছে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। তো বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা আজকে দুজনকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান পাশে রয়েছেন বরিশাল নাগরিক সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, আর বাম পাশে রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক জনাব সানবিন ইসলাম। আমরা বাম পাশ থেকে শুরু করতে চাই। স্যার, আমাদেরকে আপনি বলবেন কেমন নির্বাচন দেখছেন আপনার দৃষ্টিতে? বরিশালে 2018 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রসারণা বেশ এগিয়ে যাচ্ছে। এর মাধ্যমে প্রধান রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে মাইকিং, পোস্টারিংয়ের মাধ্যমে তারা তাদের প্রতিশ্রুতি পাবলিকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে। এর পাশাপাশি তারা মানুষকে এভাবে বোঝানোর চেষ্টা করতেছে এই প্রচারণার মাধ্যমে তারা বরিশাল নির্বাচনে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং এর মাধ্যমে ভোটাধিকার পূর্ণভাবে বাস্তবায়ন হবে এবং জনমতের পূর্ণ প্রতিফলন হবে। এবং 2018 সালে সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে তারা একজন সফল মেয়র হিসেবে কাউকে পাবে যে এই এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে এবং এই এলাকার পুরোপুরি বাস্তবায়ন সফল কারিগর হিসেবে আবির্ভূত হবে। ধন্যবাদ আপনাকে। এনায়েত ভাই, আপনি আমাদেরকে একটু যদি বলেন আপনি কেমন নির্বাচন প্রত্যাশা করছেন এবার? বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন আমরা খুব ভালো একটি নির্বাচন প্রত্যাশা করছি। এই নির্বাচনটি এমন হওয়া প্রয়োজন, লাইনে দাঁড়িয়ে যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে, এরকম একটি আবহাওয়া বরিশালে তৈরি হোক এবং এরকম একটি আবহাওয়ার মধ্য দিয়ে, এরকম একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে বরিশালের নির্বাচনটি সম্পন্ন হোক, এটাই আমরা কামনা করছি। ওকে, ধন্যবাদ। আপনার কাছ থেকে জানতে চাই স্যার, আপনি যদি আমাদেরকে দ্বিতীয় প্রশ্নটি বলেন, কি কি সমস্যাগুলো আমাদেরকে রয়েছে, কি কি সমস্যা বরিশাল নগরীতে রয়েছে, কি কি সমস্যা সমাধান আমরা চাচ্ছি? নগর কেন্দ্রিক সমস্যা হিসেবে আমরা মশা, পানি, গ্যাস, বিদ্যুৎ, এক্ষেত্রে বড় বরিশালের জন্য সমস্যাটা হলো গ্যাস সমস্যা। এক্ষেত্রে এই গ্যাস সমস্যার জন্য জেনারেলি
বিভিন্নভাবে তারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। তারা আশেপাশের আপনাদের দ্বীপরাষ্ট্র দ্বীপ জেলা ভোলা থেকে গ্যাস আসার মাধ্যমে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। পাশাপাশি তারা এই এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য, রাস্তাঘাটের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বড় ব্যাপার হয়ে দাঁড়ায় তাদের জনমত কিভাবে প্রতিফলন হবে এবং মানুষের ভোটাধিকার কিভাবে বাস্তবায়ন হবে। ভোটাধিকার জেনারেলি জনগণের হলো সার্বভৌম ক্ষমতা এবং জনমত এক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে। এনায়েত ভাই, আপনি যদি আমাদেরকে ছোট্ট করে একটু বলেন, আমরা বর্তমান যে পরিস্থিতি দেখছি বরিশাল নগরীতে, তাতে আমরা কোন দিকে এগোচ্ছি? সিটি কর্পোরেশন নির্বাচনের বর্তমান অবস্থাটি কি? গতকালকে থেকে প্রচারণা শুরু হয়েছে, আজকেও চলছে, আজকে প্রচারণার দ্বিতীয় দিন। এখন পর্যন্ত বরিশাল শহরের কোথাও এরকম কোনো ঘটনা ঘটেনি যেটি উল্লেখ করার মতো অথবা নির্বাচন কমিশনের নজরে আনা দরকার। তো 30 তারিখে নির্বাচন, 30 তারিখ পর্যন্ত যদি এমনি সব পরিবেশ বজায় থাকে তাহলে খুবই ভালো হবে। আর নির্বাচন কমিশন এখনও তার কর্মক্ষমতা, কর্মতৎপরতা বাইরে প্রকাশ করেনি। আমরা শুনেছি 15 প্লাটুন বিজিবি বরিশালে নির্বাচনের দিন থাকবে অন্যান্য সিটি কর্পোরেশনের সঙ্গে সঙ্গতি রেখে। আমরাও মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে অপলা শুনছিলাম আমাদের যারা দুজন বিশিষ্ট ব্যক্তি যারা আজকে রয়েছেন আমাদের গেস্ট হিসাবে এসেছেন, তারা যে কথাটি বললেন যে আমরা একটি সুন্দর নির্বাচনের দিকে এগুচ্ছি, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে এমনটি সবাই প্রত্যাশা করছে এবং নতুন যিনি মেয়র হবেন তার কাছে কিন্তু বরিশাল নগরবাসীর প্রত্যাশা অনেক। এই পর্যন্তই বরিশাল থেকে আজকে অপলা। বরিশাল নগরী জুড়ে বইছে সিটি নির্বাচনে উত্তাপ এবং নগরীর ভোট ভাবনায় সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া লেগেছে ঢাকা 2 আসনে। প্রধান দুই দলের সম্ভাব্য প্রার্থীদের এখন থেকেই তৎপর ভোটের মাঠে। হেভিওয়েট প্রার্থী নিয়ে বেশ স্বস্তিতে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, আর আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। চিন্তিত একক প্রার্থী চূড়ান্ত করা নিয়ে। তবে ভোটাররা বলছেন দলীয় প্রতীক নয়, উন্নয়ন অঙ্গীকারকে বিবেচনায় রেখেই জনপ্রতিনিধি নির্বাচন করবেন তারা। বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে মনোনয়ন প্রত্যাশীদের এমন শুভেচ্ছা বার্তায় বলে দিচ্ছে নির্বাচনের হাওয়া বইছে এলাকা জুড়ে। গ্রামগঞ্জ, পাড়া মহল্লা, হাটবাজার, চায়ের দোকান সবখানে চলছে নানা জল্পনা কল্পনা। চা দোকানে লোকজন আসে, সামনে পেস্টন লাগাইতে আছে, তো সামনে ভোট সবাই আলোচনা করতেছে। যাকে আমাকে সৌন্দর্য লাগবে, ভালো লাগবে, আজ আমাকে উপকারে আসবে তা কইতো দিম। শিক্ষিত যারা অধিক মেধা সম্পন্ন তাদেরকে আমরা নির্বাচনে এবার চাচ্ছি। ঢাকার কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জের 7 ইউনিয়ন ও সাভারের 3টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 2 আসন। এই আসনে 1991 সালে জয় পায় বিএনপির আব্দুল মান্নান। 96 ও 2001 সালেও জয় ধরে রাখেন তিনি। এরপর 2008 সালে বিএনপি প্রার্থীকে অর্ধ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে নেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম। 2014 সালেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। ঢাকা 3 আসন থেকে কয়েকবার নির্বাচনে অংশ নিলেও সীমানা পুনর্নির্ধারণের কারণে এবার ঢাকা 2 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আমানুল্লাহ আমান। রাস্তাঘাট আগে অনেক খারাপ ছিল, কিন্তু এখন দেখা গেছে কি অনেক উঁচা মোটা করে ক্রিজ জ্বালাই দিয়ে আর কি রাস্তা উন্নয়ন করছে। আমাকে গরিবের একটু ভালোবাসা দিব, আমরা তাদের ভোট দেব। সবসময় কাজ করবে, আমাদের সাথে থাকবে, অমন প্রার্থী আমরা চাই। আমি নতুন ভোটার, আমি চাচ্ছি ওরকম প্রার্থী আমি ভোট দেব। অ্যাডভোকেট কামরুল ইসলামকে এবারও মনোনয়ন দিবে দল, এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। ভোটের মাঠ দখলে রাখতে পাড়া মহল্লায় তৎপর রয়েছেন তারা। প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি, জনজনের কাছে যাচ্ছি, মহিলাদের কাছে যাচ্ছি এবং আমরা প্রচুর সাড়া পেয়েছি। সবাই বলছে যে কামরুল সাহেব যেটা করেছে কোনো এমপি মন্ত্রী কামরাঞ্চলের জন্য এটুকু করে নাই। যে ভোট গত নির্বাচনে দিয়েছিলাম তার চেয়ে আরো ডাবল ভোট আমরা ইনশাআল্লাহ দেব। এদিকে হারানো আসন ফিরে পেতে মরিয়া বিএনপি, সে লক্ষ্যে কাজ করছেন নেতাকর্মীরা। আমাদের বিএনপি সহ 13টা সংগঠন পুরোপুরিভাবে নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী নির্বাচন যদি সুন্দর পরিবেশে, ভালো পরিবেশে হয়, আমানুল্লাহ আমান কেরানীগঞ্জে নির্বাচনে বিজয়ী হবে। ঢাকা 2 আসনের ভোটার সংখ্যা 4 লক্ষাধিক। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা 2 আসন নিয়ে ভোট সংলাপ থাকছে সংবাদের শেষাংশে। সিলেট নগরীর পাড়া মহল্লা, উলিতে গলিতে সিটি কর্পোরেশন নির্বাচনের আমেজ। নগরপিতা নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা। সিটি নির্বাচনের ভাবনার খবর জানাতে এই মুহূর্তে সার্কিট হাউসে আছেন ইকরামুল কবির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
ধন্যবাদ অপলা। সিলেট এখন জমজমাট অবস্থা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায়, এবং আমরা দেখেছি গতকালকে থেকে আজকে পর্যন্ত খুব কম সময়ের মধ্যে সিলেট নগরীর প্রত্যেকটা অলি গলিতে পোস্টারে ছেয়ে গেছে, এবং যারা প্রার্থী আছে তাদের প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটছে এবং মালা গাচ্ছে তারা প্রার্থীরা। আমরা এখানে প্রতিশ্রুতি নিয়ে এবং বিভিন্ন বিষয়ে কথা বলার জন্যই আমার সাথে এখানে আছেন সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম এবং আছেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ। আমি প্রথমেই জানতে চাইব শাহিন ভাই, আপনি যদি আমাদেরকে বলবেন যে যারা প্রার্থী আছেন, বিশেষ করে মেয়র প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন একের পর এক, কিন্তু কিছুদিন পরে 8-10 দিন পরেই তারা একটি ইশতেহার প্রকাশ করবেন। আমরা দেখে থাকি একটি সুন্দরভাবে কথা মালা গাঁথিয়ে এবং কথা সাহিত্যিক দিয়ে এই ইশতেহারটা তৈরি করা হয়। পরবর্তীতে ইশতেহারটা প্রকাশের ক্ষেত্রে বা ইশতেহারটা বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু সম্ভব হয়? হ্যাঁ, ধন্যবাদ। আসলে সিলেট সিটি কর্পোরেশনের তো সমস্যার কোনো শেষ নেই, সুতরাং এই সমস্যাকে যেখানেই মোকাবেলা করা হচ্ছে, মানুষের সম্মুখীন হচ্ছেন, সেখানেই তারা এটা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমরা প্রাথমিক পর্যায়ে আমরা দেখব ওনারা যে লিখিত ইশতেহার দিবেন সেই ইশতেহারে বর্তমান মৌখিক প্রতিশ্রুতিগুলো কতটা স্থান পাচ্ছে, তারপরে প্রশ্ন আসবে এইগুলো বাস্তবায়নে। তো এক্ষেত্রে আমরা বাস্তবায়ন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ সিলেটের যে প্রধান রাজনৈতিক দলের আওয়ামী লীগ এবং বিএনপির ওনাদের যে প্রতিদ্বন্দ্বী দুজন আছেন, দুজনই কিন্তু ইতিপূর্বে ওনারা সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করেছেন। তো আমরা জানি ওনারাও আগের নির্বাচনগুলোতে ইশতেহার দিয়েছেন, পরে দায়িত্ব পালন করেছেন। আমরা যদি আগের ইশতেহারের সাথে ওনাদের মেয়াদকালের সময় কি কি করেছেন এবং কি কি করেন নাই সেটা মিলায় দেখতে পারি, তাহলেই বুঝতে পারবো যে ওনাদের এই যে মৌখিক আশ্বাসগুলো বা মৌখিক অঙ্গীকারগুলোর কতটুকু অন্তঃসার শূন্য বা কতটুকু বাস্তব ভিত্তিক। হ্যাঁ, ধন্যবাদ। ইকবাল, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার যদি এই মুহূর্তে যদি দাবি উঠে যে প্রথম যে কাজগুলো সিলেট সিটি কর্পোরেশন করা উচিত, সেই ইশতেহারে আসা উচিত, প্রাধান্য পাওয়া উচিত, সে আপনি কোন জিনিসটাকে প্রাধান্য দিবেন? ধন্যবাদ। দেখুন, প্রধানত যে সমস্ত সমস্যা নগরীতে বিরাজমান সেটি তো আপনিও জানেন, সাংবাদিক হিসেবে আমরাও জানি যে নগরীতে একটি বড়সড় প্রকল্প চলছে। বৃষ্টির কারণে সেটি হয়তো এখন বন্ধ আছে। 9টি ছড়া এবং খাল পুনরুদ্ধার করা, যেগুলো আসলে নগরীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম, কিন্তু সেগুলো দীর্ঘদিন ধরে অপদখল হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ড্রেজিংয়ের প্রয়োজন রয়েছে, একেবারেই নাব্যতা হারিয়েছে। সেই সমস্ত কারণে নগরীতে আসলে এক ধরনের পানি নিষ্কাশনের সমস্ত পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এই প্রকল্পটি মাঝপথে এসে থেমে গেছে। আমরা ধারণা করতে পারি যে প্রধান যে সমস্ত রাজনৈতিক দল আছে, যারা দলের প্রার্থীরা আছেন, তারা নিশ্চয়ই তাদের ইশতেহারে এই বিষয়টা সন্নিবেশিত করুন প্রধানত। তবে এই প্রসঙ্গে আমি এখানেই থেমে আমার মনে হয় শাহিন ভাই যে কথাটি বলেছেন সেই বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই। আসলে আক্ষরিক করতে ধরেন এই ইশতেহার যে প্রথা, ইশতেহারের যে সিস্টেম, সেটি তো খুবই ভালো একটি পন্থা, খুবই ভালো একটি প্র্যাকটিস, কিন্তু এটি যে কতটা অন্তঃসার শূন্য, শাহিন ভাই যদি বলছিলেন যে প্রতি বছর বারবারই এই সমস্ত প্রার্থীরা আমাদের কাছে আসেন অত্যন্ত সুন্দর ভাষায়, হৃদয়গ্রাহী ভাষায়। আপনি যদি বলছেন যে কথা সাহিত্যিক দিয়ে লেখানো হয়, নিজেও লেখেন না, কথা সাহিত্যিক দিয়ে লেখানো হয়। সুতরাং এই সুন্দর কথা সাহিত্যিক দিয়ে লেখিয়ে সুন্দর সুন্দর ভাষামালা দিয়ে আমাদের মন জয় করা হয়, কিন্তু সেটি আসলে তাদের মেয়াদকালে কতটা তারা বাস্তবায়ন করেন সেটি আসলে আমরা ভোটার যারা আছে আমাদের একটি কর্তব্যবোধ আছে যে আজকে যখন তারা আবারও এসেছেন তখন একটু প্রশ্ন করা যে আপনার সময়কালে আপনি এটা কতটা মিন করেছিলেন, কতটা বাস্তবায়নের জন্য চেষ্টা করেছিলেন। ধন্যবাদ ইকবাল মাহমুদ। আসলে আমরা দেখে থাকি সিলেটের সমস্যা কোনো শেষ নেই। ফুটপাত দখল, হকার মুক্ত শহর, রাস্তাঘাট হকার মুক্ত সহ নানা সমস্যা। আমরা আশা করব আগামী পরিষদের কাছে এই সমস্যাগুলো মানুষের সাথে কথা বলে যেন এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে ইশতেহারে স্থান করে দেয়। অপরা, এই ছিল সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনী খবরের সর্বশেষ। সিটি কর্পোরেশন নির্বাচনের আমেজ কেমন বইছে তার সবশেষ খবর জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। অক্টোবরের শেষে তফসিল ঘোষণার খবরে খুলনায় জমে উঠেছে জাতীয় নির্বাচন কেন্দ্রিক আলোচনা। সাধারণ মানুষ আর সুশীল সমাজ ব্যস্ত হিসেব নিকেশে। ভোট ভাবনার খবর জানাতে হাদিস পার্কে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপলা, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবর মাসের শেষ দিকে ঘোষিত হতে যাচ্ছে, এমন সংবাদে
কিন্তু নড়ে চড়ে বসছে খুলনার রাজনৈতিক দলগুলো, এবং মানুষও কিন্তু এখানকার সাধারণ মানুষ সিটি কর্পোরেশন নির্বাচন গত 15 মে অনুষ্ঠিত হয়ে গেল, তারপরে কিন্তু এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিন্তু ভাবনা শুরু করেছে। তো আমাদের মাঝে দুজন অতিথি উপস্থিত আছেন, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের ভাবনাটা কি এ বিষয়ে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন একজন উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম খোকন এবং খুলনা নাগরিক ফোরামের মহাসচিব পদ্মদ্রুদ্র চৈতি। তো আমরা শুরুতে চলে যাচ্ছি পদ্মদ্রুদ্র চৈতির কাছে। চৈতিদা, এই নির্বাচন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন তো ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা রয়েছে, এবং যেহেতু অক্টোবরে নির্বাচনী তফসিল ঘোষণা আসছে, তো এই মুহূর্তে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনি আসলে কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভিতরে জাতীয় নির্বাচন আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই জাতীয় নির্বাচনের মাধ্যমে যে আগামী দিন কারা সরকার পরিচালনা করবে, এবং এই সরকার পরিচালনা করার ক্ষেত্রে জনগণ কিন্তু অনেক আশা নিয়ে বসে থাকে। তার কারণ আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছিলাম, এবং এই দেশকে একটা সঠিক গণতন্ত্রের ধারাকে পুনরুজ্জীবিত করার জন্য কিন্তু আমরা জনগণরা কিন্তু প্রত্যাশা করি। সরকারের কাছে আমাদের চাহিদা কিন্তু এই জায়গায় যে আমরা সুষ্ঠু একটা প্রক্রিয়ার মধ্যে, গণতন্ত্রের প্রথম কাজটাই হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন, এবং যে নির্বাচনের মধ্যে সমস্ত দলমত অংশগ্রহণ করবে এবং জনপ্রতিনিধি নির্বাচন করে আইন প্রণয়নের মাধ্যমে আমাদের দেশের মানুষের সেবার জায়গাগুলোকে সুনির্দিষ্টভাবে সেবা প্রাপ্তির ক্ষেত্রে তারা কিন্তু এই কাজটা করবে। সুতরাং জনগণেরও দায়বদ্ধ আছে যে আমার নেতা কেমন হবে, এবং আমি আমার নেতাকে চয়েস করার ক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থীগুলো আমরা মনোনয়ন দিব, এটা দলের যেমনই আছে আমাদের ক্ষেত্রেও কিন্তু হাল ছেড়ে দিলে হবে না যে দলের পরেই দল নির্দিষ্ট করে দিবে এবং তারাই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমাদেরকে কিন্তু নীতি নির্ধারক পর্যায়ে আমাদেরকে কিন্তু বলতে হবে যে আসলে তৃণমূল থেকে যারা রাজনীতির সঙ্গে রিলেটেড অবশ্যই তাকে শিক্ষিত হতে হবে, কারণ যে আইন প্রণয়ন করবে, এদেশের সংবিধানের যারা প্রণয়ন করবে, যার আইনে দেশ চলবে, তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। কারণ পোস্ট গ্রাজুয়েটের নিচেই আমার কাছে মনে হয় না যে ওইখানে যে তাদেরকে আন্তর্জাতিক অনেক বিষয়ে তাদেরকে কনফারেন্সে এগুলো যোগ দিতে হবে। তারপরে আমাদের কাজ করতে হয় সচিবালয়ে, আমাদের তুখোড় হিসেবে, কিন্তু জনপ্রতিনিধি যদি সেখানে উইক হয়ে যায় তাহলে কিন্তু ওই প্রজাতন্ত্রের কর্মচারী সচিবদের সঙ্গে কিন্তু তাদের কাজের যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা সেটা কিন্তু সুনিশ্চিত করতে পারে না। জনপ্রতিনিধি যিনি হবেন তাকে সুশিক্ষিত হতে হবে, উচ্চ শিক্ষিত হতে হবে। তো চৈতিদা, আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন রফিকুল ইসলাম খোকন, আমরা তার কাছে জানতে চাইব যে আগামী জাতীয় সংসদ নির্বাচনটাকে কেমন দেখতে চান আপনি? এমনি জাতীয় সংসদ নির্বাচন তো আমরা জাতীয় নির্বাচন হিসেবে দেখতে চাই, এবং আমরা খুলনা অঞ্চলের লোক, বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের লোকরা কিন্তু ইতিমধ্যে জাতীয় নির্বাচন নিয়ে কথাবার্তা শুরু করেছে। একদিক দলগুলোর ভিতরে চলছে কে কোন দলের কোন প্রার্থী পাবে, তাদের ভিতরে বিরোধী প্রার্থী কে আছে, এই ধরনের দলগুলোর ভিতরে এক ধরনের সমীকরণ চলছে। পাশাপাশি সমাজের যারা অগ্রসর চিন্তা করেন তাদের ভিতরেও চিন্তা চলছে যে এই আগামী যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন হলে আমাদের এই অঞ্চলের যে উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো চলছে, পদ্মা সেতু সহ মোংলা বন্দর, কানেক্টিভিটির যে অ্যাক্টিভিটিগুলো চলছে, এগুলো বন্ধ হয়ে যাবে না চালু থাকবে, এই ধরনের নানান চিন্তা চলছে। তো এই সব নিয়ে কিন্তু আমরা বলতে পারি যে 6 মাস আগেই একটা নির্বাচনী আবহাওয়ার ভিতরে আমরা পড়ে গেছি। বিশেষ করে গত সপ্তাহে যখন নির্বাচন কমিশন থেকে একটা বলেছেন যে অক্টোবরে তারা শিডিউল ঘোষণা করবে, তারপর কিন্তু এখন আগে দলগুলোর ভিতরে প্রার্থী সমর্থকদের ভিতরে কথাবার্তা, আলোচনা, তর্ক বিতর্ক চলতেছিল। এখন কিন্তু অগ্রসর নাগরিক যারা, ভোটার যারা, তাদের ভিতরে এই ধরনের চিন্তা চলছে। তা আমরা আশা করি যে আগামী জাতীয় নির্বাচন এমন হোক যাতে আমাদের এই অঞ্চলের মানুষরা তারা প্রাণ খুলে আনন্দের সাথে তারা ভোট দিতে পারবে। পাশাপাশি আমরা মনে করি যে আমাদের ভিতরে এখন যেমন একটা আতঙ্ক কাজ করছে যে এই নির্বাচনে যদি সরকার পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলো অব্যাহত থাকবে কিনা। কিন্তু আমরা এই ধরনের একটা নিশ্চয়তা চাই সব রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে ক্ষমতায় যেই আসুক কোনো উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো বন্ধ হবে না, সেগুলো অব্যাহত থাকবে। ধন্যবাদ রফিকুল ইসলাম খোকন। তিনি বলছিলেন যে যে সরকারি ক্ষমতায় আসুক, দল যতই পরিবর্তন হোক, খুলনা অঞ্চলের উন্নয়ন যেন থেমে না থাকে এবং এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আজকে অপলা খুলনা থেকে নির্বাচনী সংলাপের সর্বশেষ।
অক্টোবরের শেষে তাফসিল ঘোষণার খবরে জমে উঠেছে খুলনায় জাতীয় নির্বাচন কেন্দ্রিক আলোচনা এবং তার সবশেষ খবর জানাতে আমাদের সাথে খুলনা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে ঢাকা ২ আসন নিয়ে ভোট সংলাপ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের নিয়মিত আয়োজন ভোট সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান কবির। আজ আমরা কথা বলবো ঢাকা ২ আসন নিয়ে। আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন, একজন জনাব আবু মোতালেব, ঢাকা দক্ষিণ মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি, এবং ইউসুফ আলী চৌধুরী সেলিম, তিনি যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি। জানতে চাইব আপনার কাছে যে ঢাকা ২ যে আসনটি নদীর এপার ওপার বা মহানগর এবং আরেকটি উপজেলা মিলে, তো সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি এই আসনে? আমানুল্লাহ আমান সাহেব এখানে দীর্ঘ বছর এমপি ছিলেন, এখানে যথেষ্ট কাজ করেছেন এবং আমরা নদীর ওই পারটাকে একটা বিএনপির বলই বলি, কিন্তু আজকের প্রেক্ষাপটটা ভিন্ন হয়ে গেছে। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, আগামী নির্বাচনে আমাদের দেশনেত্রী, আমাদের দলের প্রধান বেগম খালেদা জিয়ার কোথায় আছে, কি অবস্থায় আছে। আজকে দেখুন এই দেশে আজকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে, আজকে হত্যা করে, রাজনৈতিক হত্যা বলেন, বিভিন্ন কারণের হত্যার আসামিরাও, প্রভাবশালী আসামিরাও আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে, জামিন হয়ে যাচ্ছে। জনাব ইউসুফ আলী চৌধুরী সেলিম, যে আপনার দলের অবস্থান কি ঢাকা ২ আসনে? ঢাকা ২ আসনে আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী। ২০০৮ সালে ২৯শে ডিসেম্বর নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে জনগণ আমাদেরকে ভোট দিয়ে সরকার গঠন করার জন্য যেভাবে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিল, আমি বিশ্বাস করি এবং প্রত্যাশা করি ২০১৮ সালের ডিসেম্বরের অনুষ্ঠিত নির্বাচনেও জনগণ শেখ হাসিনাকে সরকার গঠন করার জন্য সেভাবেই অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে নৌকা প্রতীকে ভোট দিয়ে। দলীয় প্রধান তার মুক্তি এবং অন্যান্য ইস্যু, এগুলো না হলে কি নির্বাচনে যাচ্ছেন না আপনারা? আমরা অবশ্যই নির্বাচনে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই ছিল জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তিনি গণতান্ত্রিক বহুধারা রাজনীতির প্রতিষ্ঠা করেছিলেন। আমরা নির্বাচনের উপর বিশ্বাস করি, জনগণের প্রতি আমাদের আস্থা আছে। আমরা আশা করছি আমাদের নেত্রীকে অবিলম্বে যদি মুক্তি দেওয়া হয়, তাহলে একটা প্লেইং ফিল্ড লেভেলের জন্য আমরা দুর্বারভাবে চেষ্টা করব আলোচনার মাধ্যমে। আমরা এখনো চেষ্টা করছি আলোচনার মাধ্যমে নির্বাচনটা যাতে অর্থবহ হয়, জনগণ যাতে ভোট দিতে পারে এবং সকল দল যাতে অংশগ্রহণ করতে পারে। সকল দলের অংশগ্রহণের কথা উনি বললেন। তো আপনার আসলে আপনি কি অবস্থা দেখছেন, যে সেখানে নির্বাচনের জন্য এই মাঠ কতটা প্রস্তুত বা জনগণ কি বলছে? আসলে ২০০৮ সালের নির্বাচনের পর আমার ঢাকা ২ আসনে আমাদের মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম, উনি ব্যাপক উন্নয়নমূলক কাজকর্ম করেছেন। আমার কেরানীগঞ্জে ৬০টি স্কুল এমপিভুক্ত হয়েছে। সংসদীয় আসনে তিনি ২টি হাই স্কুল, একটি ডিগ্রি কলেজ সরকারিকরণ করেছে। ইস্পাহানি ডিগ্রি কলেজ, কেরানীগঞ্জের শাক্ত উচ্চ বিদ্যালয়, কামরাঙ্গীরচরের শেখ জামাল উচ্চ বিদ্যালয়, এই ৩টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। আমাদের কেরানীগঞ্জ উপজেলায় ৩৮টি প্রাইমারি স্কুলের ভবন, নতুন ভবন নির্মাণ করেছেন। ২২টি হাই স্কুলের নতুন ভবন নির্মাণ করেছেন। প্রতিটি কলেজ এবং হাই স্কুলে ডিজিটাল লাইব্রেরির ব্যবস্থা করেছেন। ৩১টি প্রাইমারি স্কুল, 3টে হাই স্কুল, একটি কলেজের ভবন নির্মাণ চলমান। সাভারে বাগরতা হাই স্কুলকে কলেজ উন্নতিকরণ করা হয়েছে। তেঁতুলজোড়া, মুশিরখোলা, শ্যামলাপুর, আমিনবাজার স্কুলের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। কামরাঙ্গীরচরে একটি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে। আমাদের এই বুড়িগঙ্গা বিদ্যুৎ, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, সাভার, এই অঞ্চলের মানুষ তার কর্মজীবন,
কর্মসম্পাদন করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যখন ঢাকা শহরে আসতেন তখন তারা সাথে করে চিড়া গুড় মুড়ি নিয়ে আসতেন। কারণ কোনো এলাকা থেকে আসতে 6 ঘন্টা, কোনো এলাকা থেকে আসতে 4 ঘন্টা, কোনো এলাকা থেকে আসতে 8 ঘন্টা সময় লাগতো। আমাদের সরকার গঠন করার পর আমরা কেরানীগঞ্জে 175টি রাস্তা করেছি, 16টি চলমান, এলজিডি এর পক্ষ থেকে 3টি, রোড এবং হাইওয়ে থেকে 5টি বড় ব্রিজ করা হয়েছে। সাভারে 3টি ইউনিয়নের সকল রাস্তা সমাপ্ত করা হয়েছে। বাকুতা ইউনিয়ন থেকে একটি রাস্তা করা হয়েছে, যেই রাস্তা করার ফলে আগে যেখানে 6 ঘন্টা লাগতো ঢাকা শহরে প্রবেশ করতে, এখন সেখানে 15 থেকে 20 মিনিটের মধ্যে জনগণ ঢাকা শহরের সংস্পর্শে আসে। উন্নত উন্নয়নের কথা বলে জনগণের কাছে ভোট চাইবেন, তো আপনারা তো ক্ষমতায় নেই দীর্ঘদিন, এর আগে ছিলেন, আপনাদের প্রতিনিধি ওখানে ছিলেন, তো সেক্ষেত্রে আপনাদের কি কি অবদান আছে এই আসনে? অবশ্যই অবদান আছে। এখানে রাস্তাঘাট হবে, বিদ্যুৎ যাবে, গ্যাস যাবে, ব্রিজ হবে, এটা স্বপ্নের মতো ছিল। আমরা তখন জেনারেল শওকতের নেতৃত্বে এই উন্নয়নের ছোঁয়া এবং দীর্ঘকালীন পরিকল্পনা 2021 সাল পর্যন্ত ব্যাপক একটা পরিকল্পনা নিয়ে সেখানে কাজ করেছিলাম মাস্টার প্ল্যান অনুযায়ী। সেই ধারাবাহিকতায় আজকে উন্নয়নের কাজ চলছে। মূল উন্নয়নটা আমরা করেছিলাম, সেই ধারায় যদি জনগণ বিশ্বাস রাখে তাহলে আমরা আশা করব আগামী নির্বাচনেও আমাদের যিনি প্রার্থী হবে ইনশাল্লাহ আমরা নির্বাচিত হব। আগামী নির্বাচনে আপনার দল বা জোটের যে প্রার্থী নির্বাচন, সেক্ষেত্রে আপনার আসনে কি ভাবা হচ্ছে বা কোন ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনার দল বা জোট এগোচ্ছে? আমার যে প্রার্থী ঢাকা 2 আসনের বর্তমান মাননীয় সংসদ সদস্য, মাননীয় খাদ্যমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব যে উন্নয়নের কাজগুলি করেছে সেগুলিকে সমাপ্তকরণের জন্যে তারই দরকার। আমি কেরানীগঞ্জে উনি যে কাজ করেছেন আমি সংক্ষেপে আপনাকে বলতে চাই। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা প্রশাসনিক কোনো ভবন ছিল না, বহির্মুখী মুক্তিযোদ্ধার জন্য আবাসন প্রকল্প, মুক্তিযোদ্ধাদের নামে যাদের কারণে আজকে বাংলাদেশ। আমার মাননীয় সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় রাস্তাঘাটগুলি আমাদের সেই বীর সন্তানদের নামে করেছেন। মাননীয় সংসদ সদস্যের কর্মকাণ্ডে এলাকার জনগণ খুশি, এলাকার মানুষ খুশি, ভোটারদের মন তিনি জয় করতে পেরেছেন। সে কারণে আগামী নির্বাচনে অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম যদি প্রার্থী হয় আমরা বিপুল ভোটে জয়লাভ করব। আপনার দল বা জোট এই আসনে কি ভাবছে, আসলে কি চিন্তা ভাবনা চলছে? আসলে আমরা একটা ক্রিটিক্যাল অবস্থায় আছি। যদি সত্যিকার অর্থে নির্বাচনকে অর্থবহ করতে হয়, আমাদেরকে পার্টিসিপেশন চায়, সেই ক্ষেত্রে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি অত্যাবশ্যক। আমরা তাকিয়ে আছি সেই দিকে। আমাদের নেত্রীর মুক্তির পরেই আমরা নির্বাচন নিয়ে পরিপূর্ণভাবে ভাববো, আমাদের প্রার্থী নিয়ে তখন আমরা ভাববো, কারণ আমাদের দলের মধ্যে এখন ব্যাপক প্রতিযোগিতা রয়েছে প্রার্থিতা নিয়ে। আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে এই আসনগুলোতে? আমি মনে করি যে আগামী দিনেও জনগণের কাছ থেকে আমরা ভোট পাবো, সমর্থন পাবো। আমরা নৌকা থেকে ভোট দিয়ে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে আমার মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলামের মাধ্যমে আমি আমার স্বপ্নের কেরানীগঞ্জ গড়তে পারবো। আমাদের কামরাঙ্গীরচর খলামোড়া ব্রিজ এটা আমরা করতে পারবো, এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আমাদের কেরানীগঞ্জে শেখ রাসেল শিশু পার্ক আমরা নির্মাণ করবো, এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় করব, এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আপনি তো অনেক পরিকল্পনার কথা বললেন, আপনারা যদি নির্বাচনে আসেন এবং ওনারাও আশা করছেন যে আসবেন, তো সেক্ষেত্রে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে এই আসনগুলোতে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল, সকলকে নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কাজ করেছিলেন। আজকেও আমাদের এই দর্শন সেই জায়গায় আছে। আমরা যদি ক্ষমতায় যেতে পারি ইনশাল্লাহ, আজকে যে অবস্থায় উন্নয়ন হচ্ছে, এখন সারা বিশ্বই গ্লোবালাইজেশনের যুগ, ডিজিটালাইজেশনের যুগ, আমরা সেই সূত্র ধরে যেভাবে উন্নত বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরা যদি জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় আনে, ইনশাল্লাহ আজকের এই ধারাকে আমরা পেরিয়ে এর চেয়ে আরো অনেক বেশি উন্নয়ন করার জন্য এই সরকার আমাদের
যদি সুযোগ করে দেয় জনগণ আমরা তা করব ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আবু মোতালেব এবং ইউসুফ আলী চৌধুরী সেলিম। দর্শক, এই ছিল ঢাকা 2 আসনের ভোট সংলাপ। আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঢাকা 3 আসনের ভোট সংলাপ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো, সুস্থ এবং সুন্দর থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন সময়ের। দেখছিলেন ভোট সংলাপ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগ সরকারের আমলে সব নির্বাচন সুষ্ঠু হয়েছে, সংসদে প্রধানমন্ত্রী বললেন। বিএনপির সময়ে নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ। জনপ্রিয়তা যাচাইয়ে বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান আওয়ামী লীগ নেতাদের। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতাদের। নির্বাচনী সভা সমাবেশ আর প্রচারণায় মুখর রাজশাহী, সিলেট ও বরিশাল। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি, দল বা ব্যক্তি নয়, ভোটারদের বিবেচনায় নগর উন্নয়ন। এবং আসন্ন 3 সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারছেন না সংসদ সদস্যরা, জানালো ইসি। বিজিবি মোতায়েনের পরিকল্পনা। দেখছিলেন নির্বাচন সংবাদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.news.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।